রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিএনপি অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। চুপ্পু খুব পরিষ্কার করে বলছে যে বিএনপি তারে রক্ষা করছে। আর সেই রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন 1.5 বছর তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ছিলেন। বিএনপি বেশি দিন দেশ চালাতে পারবে না, এই ঘটনা বিএনপি সরকার অলরেডি টের পেয়েছে। এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে। আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি যখন কইতাম চুপ্পু ওয়াকার আর বিএনপি বরাবর হয়ে গেছে, তার প্রমাণ পাইলেন তো। চুপ্পুর কপালে যে দুষ্কু আছে এটা আমি কলে 2023 সালে প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করেছে জামায়াত ইসলামী। দলটি জানায়, গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হতে পারে না। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় না থেকেই কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে বা যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের পাতা ফাঁদে পা দিয়েছে। প্রিয় দর্শক, এই পাতা ফাঁদের থেকে পা ওঠানোর কোনো সুযোগ নেই। এখন বর্তমান সরকার জনাব তারেক রহমান ইউনূসের ফাঁদে পড়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকাকালীন যে সকল আইনগুলো বাস্তবায়ন করেছে বা যে সকল আইনগুলো সংসদে পাশ করেছে, সেই সকল আইনগুলো এখন জনাব তারেক রহমান মানতে নারাজ বা তিনি মানছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ করা সংবিধান বা পাশ করা আইনগুলো। প্রিয় দর্শক, এই সংবিধান বা এই আইনগুলো না মানার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আইনগুলো বা এই সংবিধানগুলো না মানার কারণে জনাব তারেক রহমান কঠিন বিপদে পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকার সময় তিনি পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন করেছিলেন। তখন কিন্তু অনেক বিশ্লেষক মন্তব্য করেছিলেন যে পুলিশের পোশাক পরিবর্তন না করে যদি পুলিশের মন মানসিকতা পরিবর্তন করে তাহলে কেবল বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র বা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারবে। কিন্তু প্রিয় দর্শক, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাটিকে সমর্থন না করিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন করলে হয়তোবা পুলিশ প্রশাসনের ব্যবহার ভালো হবে বা তাদের মন মানসিকতা ভালো হবে। কিন্তু প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পরে পুলিশ প্রশাসনের সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পোশাকটি দিয়েছিল সেই পোশাকটি কিন্তু তারা এখন প্রত্যাখ্যান করছে এবং তারা বলছে যে আগের যে পোশাকটি ছিল সেই পোশাকটি এখন আমাদেরকে দেওয়া হোক। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে পোশাকটি দিয়েছিলেন পোশাকটি পরিবর্তন করার পিছনে কি মূল্যবান রহস্য রয়েছে তা এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনিও কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে পুলিশ প্রশাসনের পোশাকটি দিয়েছিলেন সেই পোশাকটি পরিবর্তন করে আগের যে পোশাকটি রয়েছিল সেই পোশাকটি আবার পুলিশ প্রশাসনকে দেওয়া হোক? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনি যদি চান যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কোটি কোটি টাকা নষ্ট করে বা কোটি কোটি টাকা ব্যয় করে এই পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নতুন পোশাক দিয়েছে, সেহেতু এই নতুন পোশাকেই পুলিশ প্রশাসন বা পুলিশ কর্মকর্তা থাকুক, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সহ অনেক বিশ্লেষক অনেক চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, সেই চাঞ্চল্যকর তথ্যগুলো এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তাই বলছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিএনপি অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। বিএনপি হতাশ, কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ রহস্য তো ফাঁস হয়ে গেছে। জনগণ বিএনপিকে মুনাফিকের কাতারে ফেলে দিয়েছে। জুলাই গাদ্দার হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, কারণ রাষ্ট্রপতি ফাঁস করে দিয়েছেন যে আমাকে বিএনপি এবং সশস্ত্র বাহিনী টিকিয়ে রেখেছে, ইউনূস আমাকে দাম দেয়নি। এর মানে ইউনূস জুলাইয়ের, ইউনূস হিরো আর রাষ্ট্রপতি ভেঞ্চা। এদিকে রাষ্ট্রপতি এবার বলছেন আমার সাংবিধানিক মেয়াদ 2028 সাল পর্যন্ত, তো তারা রাখলে থাকবো। এখন দেখেন বিএনপির তো আসল কলঙ্ক শুরু হবে যে জুলাইয়ের পর যে নির্বাচন, সেই নির্বাচনের যে সংসদ, সেই সংসদ শুরু হবে এই শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের মধ্য দিয়ে। মজা না? এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
বিএনপি একদিকে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তার দ্বৈত নাগরিকত্ব আছে। সেই দ্বৈত নাগরিকত্ব আছে এমন কোন ব্যক্তি রাষ্ট্রপতির পদে 1 মিনিট থাকার অধিকার রাখে না। তাকেই বিএনপি ক্ষমতা আসার স্বার্থে টিকিয়ে রেখেছে। ঠিক আছে, এখন বিএনপি ক্ষমতা এসেছে, এখন কি করবেন? এখন তো তিনি বলছেন যে আমি 28 সাল পর্যন্ত থাকতে চাই। মজা না? বিএনপি এখন বেকায়দায় পড়েছে। তাকে 28 সাল পর্যন্ত আবার চুপ্পু কি একদম ধরেছে মনে হয় না? হাসিনার সাথে তার যোগাযোগ আছে, ভারতীয় মাল। অতএব এখানে চুপ্পুর ক্ষেত্রে যেটা হবে, বিএনপিকে হয় অভিশংসন করতে হবে, স্বেচ্ছায় পদত্যাগ করেন কিনা সন্দেহ আছে। কারণ আওয়ামী লীগ বলবে পদত্যাগ করো না, ঝামেলা বাজিয়ে রাখো। কারণ রাষ্ট্রপতি পদটা আওয়ামী লীগের, এটা আওয়ামী লীগের একটা বড় অর্জন না, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার একটা কারণ। এরপরে এখানে যেটা হতে পারে যে চুপ্পু পদত্যাগ করতে চাইবেন না, তার না চাইলে তাকে সরাতে হবে, বিএনপিকে সরাতে বাধ্য। সরাতে হলে ইমপিচ করতে হবে। ইমপিচ করতে হলে যে গ্রাউন্ড লাগে, সেই গ্রাউন্ড কি গ্রাউন্ড, তার বিরুদ্ধে কি অভিযোগ আনবে সেই অতীতে বিএনপি যেটা করেছিল দ্বৈত নাগরিকত্বের, তাহলে তাকে এতদিন টিকিয়ে রেখেছেন কেন? আবার সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলেছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে তো আপনাকে চুপ্পুকে আপনি সরাতে পারেন না। আপনি কেন সরাবেন সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করলে? এখন যাই করুক বিপদ। আর এখন এদিকে চুপ্পু খেলছেন, চুপ্পুকে নিয়ে ইন্ডিয়া খেলছে, মূলত তারেক রহমান বিএনপিকে বেকায়দায় ফেলছে, যাতে ভারতপন্থীদের কথা আরো শুনতে হয় অথবা চুপ্পুকে রেখে দিতে বাধ্য হয় ভারতের মালকে, যার ফলে বিএনপি এখন অনেকটা বেকায়দায় পড়েছে। তো দর্শক, এখন কালের কণ্ঠ এটা কিন্তু ভারতীয় মাল। কালের কণ্ঠ যে সাক্ষাৎকার নিয়েছে, মজার বিষয় দেখেন, এখানে শেখ হাসিনা গণঅভ্যুত্থান এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। প্রশ্ন সব ইউনুস অমুক তমুক এগুলো নেই। অথচ যে কারণে এই সমস্যা, হাসিনা পালিয়েছে, হাসিনা আদৌ পদত্যাগ করেছে কি করেন, এটা নিয়ে কিন্তু তেমন কোনো কথা নেই। তো দর্শক, এখানে কালের কণ্ঠ ধারাবাহিকভাবে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে যাচ্ছে। এই প্রশ্নমালা থেকে শুরু করে কতটুকু প্রচার করবে কি করবে না, এটা সব ইন্ডিয়া ঠিক করে দিচ্ছে, এটা সব র ঠিক করে দিচ্ছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এখন রয়ের এই খেলায় বিএনপি কি করবে? বিএনপি না পারছে রাষ্ট্রপতিকে থামাতে, আর না পারছে কোনো প্রতিবাদ করতে। এখন সাংবাদিকরা বিএনপিকে ধরেছে যে চুপ্পু সাহেব যা বলছে আপনাদের রাষ্ট্রপতি, আপনাদের মহামান্য, কারণ আপনারাই তো তাকে টিকিয়ে রেখেছেন, জুলাই বিপ্লবীরা তো তাকে মহামান্য বলতে রাজি না। এখন আপনারা কি করবেন? এখন তারা মিনমিন করছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায়। দেখেন, এখানে আমি বিশ্লেষণ করব রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর বক্তব্য, এই দুইজন প্রতিক্রিয়া জানিয়েছে। তাহলে বুঝবেন যে তারা আসলে কতটা মাইন্ডকে চিপে পড়েছে, অনেকটা কিংকর্তব্য অভিমত। তো যাই করুক, বিএনপি বেকায়দায় পড়বে। রাষ্ট্রপতিকে সরালেও বেকায়দায় পড়বে, ভারত বিএনপি হাত ছেড়ে দিবে অতি দ্রুত। আর রাষ্ট্রপতিকে 28 সাল পর্যন্ত রাখলে বিএনপি 28 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। আর না সরালেও বিএনপির মধ্যে বেকায়দা, এবং পুরো প্রজন্ম বিএনপির উপর চরম ক্ষুব্ধ থাকবে যে এটা কেমন বিএনপি, এটা কি, কত বড় মুনাফিক এবং গাদ্দার, সে চুপ্পুকে রেখে দিয়েছে, পরিবর্তন করে না। তাহলে কি ইউনুস সরকার এগুলো সব প্রতারণা ছিল? তো এটা বিএনপিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করবে। তো যা করতে চায়, সরালো বিপদ, না সরালো বিপদ। সরালে এতদিন কেন সরান নাই, এই প্রশ্ন উত্তর নাই। আর সরালে কি চুপ্পু জানে যে সরালে তার বিপদ আছে? চুপ্পু কি এমনি সরে যাবে? না। রাষ্ট্রপতিকে ইমপিচ করলে এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। ওদিকে আওয়ামী লীগ বিএনপিকে আচ্ছা মতো পেটানো শুরু করেছে, অবিষ্ট বীজ ভেঙে চলে ফেলছে, নানান জায়গায় ঝামেলার খবর আমরা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে বিএনপির জন্য অবস্থা খারাপ। তো দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। এই সাক্ষাৎকারে তিনি গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময়কালে চরম অবমাননাকর হিসেবে অভিহিত করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক উপায় তাকে অপসারণের চেষ্টা অভিযোগ এনেছেন এবং আরো নানান বিষয়ে বলেছেন যে ইউনূস সরকার সংবিধান মানে নাই, রাষ্ট্রপতির ছবি টবি রাখা দরকার, রাখেনি। আচ্ছা, এখন কি রাষ্ট্রপতির ছবি বহন করেছে বিএনপি সরকার এসে 1 সপ্তাহে? উত্তর হচ্ছে করেনি। এই সংবিধানে উল্লেখ আছে সমস্ত সরকারি বেসরকারি অফিসে প্রধানের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকা লাগবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কি তারেক রহমানের পেছনে ছিল বা মন্ত্রীদের রুমের মধ্যে আছে? এটা কিন্তু বাধ্যতামূলক, সাংবিধানিক। অথচ এই অসাংবিধানিক কাজ করছে বিএনপি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি তারা রাখছেন। শুধু ইউনূস অসাংবিধানিক কাজ করেছে না তারেক সরকার করছে? তো এই পরিস্থিতি বিএনপি সামাল দিবে কিভাবে? বিএনপি সংবিধান করছে, এই সংবিধান মানতে গেলে তো পুরো বিএনপি অবৈধ, এই সরকার ক্ষমতা সব অবৈধ। এই সরকার প্রকাশ্যে সংবিধান লঙ্ঘন করছে। এটা কি কোনো সরকার করতে পারে? সংবিধানের সুস্পষ্ট বাধ্যতামূলক বিধান পালন করছে না, জাতির জনকের ছবি টানানো বাধ্যতামূলক সেটা করছে না। বুঝতে পারে? আরো নানান বিষয় আছে। এই সংবিধান মানলে এই সংবিধান পরিবর্তনই করা যায় না। এই সংবিধানে কিছু কিছু বিষয় আছে অপরিবর্তনীয়, এই সংবিধানের মধ্যে আছে এবং কোর্টের রায় আছে। সংবিধানের মূলনীতি আপনি পাল্টাতে পারবেন না এই সংবিধান অনুযায়ী। এই সংবিধান ফেলে না দিলে, নতুন সংবিধান না করলে আপনি এই সংবিধান পাল্টাতে পারবেন না। যেমন আপনার বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাদ দিলাম, সর্বশক্তিমান উপর আল্লাহর উপর কোনো আস্থা ও বিশ্বাস, এটা ঢুকাবে তারা। এটা সংবিধান মূলনীতির বিষয়, এটা ঢোকানোর কোনো বিধান নাই এই সংবিধানে, কোনোভাবে পারবেন না। নতুন সংবিধান লেখা ছাড়া সর্বশক্তিমান উপর আল্লাহর উপর কোনো আস্থা ও বিশ্বাস, এটা ঢোকানোর কোনো সুযোগ নেই। কিসের সংশোধনী? এটা সংশোধন করার সুযোগ নেই। আপনি সংবিধান বুঝেন, বলে দেখেন, স্পষ্ট আছে সংবিধানে। এবং বিএনপি থেকে শুরু করে সবাই মিলে সংবিধান যতটুকু লঙ্ঘন করেছে তাতে সবার ফাঁসি হচ্ছে। তো বিএনপি কোন বেকায়দায় পড়েছে? আগুন নিয়ে খেলে আসলে প্রতারণা করে ক্ষমতা এসে ধান্দাবাজি করে আসলে এরকম বেকায়দায় পড়তে হয়। প্রশাসক সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এই বিষয়ে সরকার অবস্থান পরিষ্কার করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে, সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে তার জবাব দেয় তারা জবাব দেবেন। তিনি আরোপ করেন, সরকার কোনো পরিস্থিতি কারো মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। জিজ্ঞেস করছে কি আর বলছে কি? আর মত প্রকাশের স্বাধীনতা নেই, ওই জহিরুদ্দিন স্বপন একই কথা বলে। মানে বিএনপি ঠিক করে ফেলে, জিজ্ঞেস করলে কি বলবো যে এটা মত প্রকাশের স্বাধীনতা। এর মানে কি বিষয়টা এড়িয়ে যাচ্ছে কথা বলে?
এটা এটা এই বিষয়ে বিএনপি অবস্থানকে এটা তারা বলতে পারছে না, এই জন্য এটা এই মত প্রকাশের স্বাধীনতা বলে এড়িয়ে যাচ্ছে। সামনে বুঝবে 2028 সালের আগেই আপনাদের 12টা বেজে যাবে। সুপুর একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে এক কালের কণ্ঠে না বালের কণ্ঠে, ওইখানে সুপু মেলা কাউ করেছে, কান্নাকাটি করেছে, কয়েকটা ইন্টারেস্টিং কথা কইছে, আমি সেইখান থেকে পড়ে শোনাই। আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময় বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। সুপ্পু খুব পরিষ্কার করে বলছে যে বিএনপি তারে রক্ষা করছে। কোন সুপ্পুকে? সেই সুপ্পুকে যে তার নিজের পরিচয় নিজেই দিচ্ছে। শোনেন তার নিজের ক্রেডেন্সিয়াল। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগামিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। শুনেছেন কি বিশাল ক্রেডেন্সিয়াল, মানে কার সাথে কই ভাত খেয়েছে সেটাও তার বড় যোগ্যতা। সোহরাওয়ার্দীর বডিগার্ড তারে কয়বার সুপ্পু কয়া ডাকছে সেটা তার বড় যোগ্যতা। তো এটি শেষ না, তারে কেন কাঁঠাল রানী পছন্দ করতো, কেন দয়া করতো সেটা তার মুখ থেকে শুনেন, সেটা ছাত্রলীগ করতো সেটাও শুনেন। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি রাজনীতি আপনি কি রাজনীতি করতেন? আমি জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন সে তোমার সিনিয়র। আমি তখন বললাম মাননীয় প্রধানমন্ত্রী সে আমার 10 বছরের জুনিয়র। উনি যাকে সিনিয়র লিডার মনে করতেন তারও আমি 10 বছরের সিনিয়র। এটা শুনে উনি অনেকটা আমার প্রতি তার দয়া সাগর হাত বাড়িয়ে দিলেন। শুনেছেন ফাইনালি তার মনে বড় দুষ্ক ছিল, সেটা জানেন? তার দুষ্ক কি ছিল? আমার মনে বড় দুষ্কু, ও দুষ্কু আমার মনে রে। কি দুষ্কু সুপ্পু তোমার মনে? ওর মুখেই শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। শুনেছেন তার দুষ্কু কেন কাঁঠাল রানী তারে পায়ের ধুলে নিতে দেয় না? এই কিসিমের একটা মানুষের রাখার জন্য বিএনপির কি আকুলতা ব্যাকুলতা। আমি যখন কইতাম সুপ্পু ওয়াকার আর বিএনপি বরাবর হয়ে গেছে, তার প্রমাণ পাইলেন তো। সুপ্পুর কপালে যে দুষ্কু আছে এটা আমি কলে 2023 সালে ওই প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম। শুনেন হাসিনা নিজেও জানে সে নির্বাচনের সময় ক্ষমতায় থাকতেছে না, তাই তার একখান হিসু করে প্যান্ট না ভিজানো প্রেসিডেন্ট দরকার। সেজন্যই সুপ্পু। তাই সুপ্পু না সুপ্পু হইল প্রেসিডেন্ট কিছু আসে যায় না। এই সুপ্পু যতই অনুগত হোক, একটা ফেয়ার নির্বাচনের পরে নেক্সট সরকার প্রথম যে অধিবেশনে বসবে সেই অধিবেশনে যে বক্তৃতা দেবে না সুপ্পু, সেটার আইন অনুসারে বিজয়ী দল যেভাবে লিখে দেবে সেভাবে পড়তে সুপ্পু বাধ্য হবে। তারপরে কিন্তু বিজয়ী দল ইমপিচ করতে পারবে। সুপ্পুরে ইমপিচ করার মতো মেলা জিনিস আছে কিন্তু বিরোধী দলের হাতে। সুপ্পুর কপালে আগের দুঃখ আছে, হাসিনা বুঝবে আইরে কি শখ কইরা আমি বানাইছিলাম প্রেসিডেন্ট, সে এখন আমার গালি দিতেছে সংসদে দাঁড়ায়। তা আজ দেখলাম খুব হাসতেছে সুপ্পু। হ্যাঁ আইসা নাও, পরে কান্দিবা, যত হাসি তত কান্না কইয়া গেছে রামসন্না। শুনেছেন ঠিকই গুনে 3 বছর আগে কইছিলাম কলে মিলিল। এবার এখন দেখা যাক বিএনপি কি ড্রাফট করে দেয় তার বক্তৃতার। খেয়াল রাখেন বিএনপি কলে করার চেষ্টা করবে, বক্তৃতা ড্রাফট সুপ্পু নিজে করেছে, আমরা কিছু কই নাই। নিজে ড্রাফট করে না আইন অনুসারে প্রেসিডেন্ট। আগে জানাই রাখলাম জুলাই বিপ্লব নিয়ে কি বলে সুপ্পু, জুলাই সনদ নিয়ে কি বলে, হাসিনার ফ্যাসিবাদ নিয়ে কি বলে, গুমখুন নিয়ে কি বলে, হাসিনার বিচার নিয়ে কি বলে, এগুলো খেয়াল রাখবেন, কারণ ওইটা ড্রাফট করে দেবে বিএনপি নিজে। তারেক রহমান এটা অ্যাপ্রুভ করবে, এটা মাথায় রাখেন। সুপ্পু কি বলে সেটাই বিএনপির কথা। সুপ্পু এটা চোর, ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগী অপরাধী এবং মিথ্যাবাদী। জানে বুঝে বলতেছি। ওই তো দুবাই রেসিডেন্ট, জানেন না? দুবাই রেসিডেন্ট বলে ওই বিচারক হিসেবে প্রথম কর্মজীবনে ছিল চরম ঘুষখোর এবং দুর্নীতিগ্রস্ত এক অমানুষ। টাকার বিনিময়ে রায় বিক্রি করতো। তার দ্বিতীয় কর্মকর্তা হচ্ছে দুদকে যোগ দেওয়ার পরে দুর্নীতির মামলা এবং অভিযোগ ফয়সলা করতো অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে। এ প্রসঙ্গে আবার পরে আসবো। আর তৃতীয় কর্মস্থল হচ্ছে এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল। দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের শীর্ষ সহযোগী ছিল সে। খুনি হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের এই নরাধমের চতুর্থ অপরাধ কর্মের জায়গা হয়েছিল দেশের রাষ্ট্রপতির শাসন। তো এই যে মিথ্যাবাদী, এটা চরম মিথ্যাবাদী। এটা দেখা দেবো, আজ দেখাই দিই। এই যে সাক্ষাৎকার দিচ্ছে না, কি কইছে দেখেন। এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্ষরপত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ক্ষরপত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে আমার কোনো বাণী গেছে কিনা। আচ্ছা আপনারাই দেখেন, আপনারা দেখেন কত বড় মিথ্যাবাদী। গত বছর স্বাধীনতা দিবসে ওর বাণী দেখেছেন, এই যে বিজয় দিবস ক্ষরপত্র ওর বাণী দেখেছেন। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে তার বাণী ছাপা হয়েছে দেখেছেন।
কেমন ডাহা মিথ্যা কথা বলে দেখেছেন? আচ্ছা এডিটর সাহেব, আমি কি সুপুরে গালি দিতে পারবো? পারবো না কেন? রোজা রমজানের দিন তাই। ও আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, সুপুরে গালি দিলাম না। এবার আসেন, কাটারানি আমগা দেশের প্রেসিডেন্ট বানিয়েছিল কোন কিসিমের মালকে, আর বিএনপি যার প্রেমে দেওয়ানা সে কেমন মাল সেটা আমরা দেখি। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। কিভাবে তারা জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছে এটি আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। তার আগে চলুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই যে কি দেখলেন এখানে, চিনতে পারছেন কারা এরা? আমি বলে দিচ্ছি, ইনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম। একে কি দেখে আপনারা চিনতে পেরেছেন? কোনটা আমিনুল ইসলাম এটা কি চিনতে পেরেছেন? এটা এই ভিডিও দেখে মোটেই চেনা যাচ্ছে না। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরে সেইখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগকে কেন্দ্র করে এই যে চাটুকারদের যে ভিড়, এই চাটুকারদের ভিড়ের কারণেই তিনি কাজ করতে পারবেন না। এখনই যদি এই অবস্থা হয় যে তাকেই চেনা যাচ্ছে না কোনটা আমিনুল ইসলাম আর কোনটা চিফ প্রসিকিউটর, এইটা যদি ঠাহর না করা যায় তাহলে এদের উদ্দেশ্যটা কি? এরা এখানে একে নিয়ে এই পদটাকে, এটা মনে হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পরে এই পদটা তিনি পেলেন, আর তার যারা অনুসারী, তার যারা চেলাচামুন্ডা, তারা এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এখানে তো উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নাই, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মহান দায়িত্ব। তিনি বরং প্রকম্পিত থাকবেন যে এই মহান দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করতে পারবেন কিনা। মজার ব্যাপার হচ্ছে আমরা এই নিয়োগের পরে তাজুল ইসলামকে বিদায়ের পরে নতুন একটা নাটক আমরা দেখলাম যে তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তাজুল ইসলাম ঘুষ গ্রহণ করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ আল মামুনকে রাজ সাক্ষী বানিয়ে তার কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে তাকে খালাস দেওয়া হয়েছে এবং আরো অনেক অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে। সেলুকাস, বিচিত্র আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে চাটুকারিতা এবং সাদাবাজি, দলান্ধ এবং মারামারি, কাটাকাটি, মিথ্যা তোষামোদে যে যত এগিয়ে থাকতে পারে, এইটাই তার একমাত্র যোগ্যতার মাপকাঠি। দেশটা একেবারে পচে গেছে, ভিতর থেকে পচে একেবারে অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এখানে অযোগ্য মানুষগুলোকে পদায়ন করা হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে, আর সৎ মানুষ যারা, যোগ্য এবং মেধাবী যারা, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, একের পর এক অভিযোগ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবার পরে খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বারবার, একবার নয়। এবং মুসলিম লীগের এই যে সভাপতি, তিনি তো খোদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে যিনি সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করেন, পিএসও, পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে ইনি কিন্তু এগিয়ে থাকেন, অর্থাৎ নিয়ম অনুযায়ী যিনি পিএসও থাকেন তাকেই পরবর্তীতে সেনাপ্রধান করা হয়। এখানে ছিলেন কামরুল হাসান। এই কামরুল হাসানের যোগ্যতা হচ্ছে তিনি এত সৎ এবং মেধাবী ছিলেন, তিনি 5 আগস্টের পরে নিয়োগ পাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন এবং পাকিস্তান থেকে ঠান্ডার বিমান যে 17 এইটি ক্রয়ের জন্য চুক্তি করেছেন আসিফ মুনিরের সাথে। এরপরে তিনি তুরস্কের সাথে চুক্তি করেছেন, তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয় করবেন। এবং 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের থাবা থেকে রক্ষা করার জন্য তিনি হেন কোনো উদ্যোগ নাই যা গ্রহণ করেন নাই। তার কারণেই সেনাবাহিনীকে ভারত গ্রাস করতে পারেনি। সেই ব্যক্তিকে এখন দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেশদ্রোহী তো হবেই, তিনি তো দেশদ্রোহী হবেন যিনি দেশের জন্য কাজ করতে যাবেন, যিনি এই দেশটাকে ভালোবাসবেন, ভারতের কাছে ছেড়ে না দেবেন, তাকেই ভারত দেশে যাদেরকে পেইড এজেন্ট বানিয়ে রেখেছে, এদেশের যে মানুষ নামের অমানুষগুলো আছে, যে দালালগুলো আছে, যারা ভারতের রুটি রুজি ছাড়া যাদের পেট চলে না, যারা ভারতের হুকুম ছাড়া পায়খানাও করে না, পোশাকও করে না, তারাই এই লোকগুলোকে দালাল আখ্যা দেয়, মির্জাফর আখ্যা দেয় এবং জামাতি আখ্যা দেয়। আরে বেটা, জামাত হয়েছে তাতে সমস্যা কোথায়? দাগ থেকে যদি ডাউন কিছু হয় তাহলে তো দাগই ভালো। জামাত হওয়ার কারণে সে যদি দেশের পক্ষে দাঁড়ায়, তিনি যদি আমার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে তো আমরা তাকেই চাই, ওই মির্জাফরই আমরা চাই। আমরা ওই দেশপ্রেমিক চাই না যে ভারতের কাছে পাশা বর্গা দেয়, এমন দেশপ্রেমিক আমার দরকার নাই। ওই দেশপ্রেমিকের আমি নিকুচি করি। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে ওইভাবে, এরকম একজন সৎ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন পাবে কিনা আল্লাহ জানে, তাকে এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে তো সরিয়ে দিয়েছে, আগেই বললাম। এই হলো অবস্থা। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে একটু যাই। যেটা শুরুতেই বলছিলাম যে বিএনপি বাংলাদেশের জনগণের উপর এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে তাদেরকে তিনি এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন ওই প্রতিশোধ নেবার জন্য। যে ঠিক আছে, সমস্যা নাই, জনগণ তোমাকে ভোট না দিলে তাতে কি হয়েছে, আসো তোমাকে দেখো কোথায় আমি নিয়ে যাই। মানে জনগণকে এক ধরনের বার্তা দেয়া যে দেখো জনগণ, তোমরা ওকে কিন্তু ভোট দেও নাই, দেখো তাকে কি বানানো হলো। আমি নাম্বার 1 বলি, একেবারে ধরে ধরে, ঢাকা 16 আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, আমিনুল ইসলাম, তিনি তো কর্নেল আব্দুল বাতানের কাছে হেরেছেন। তাহলে তিনি একজন হারু পার্টি। এই হারা ব্যক্তি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বলেই তো তিনি হেরেছেন। এই ব্যক্তিকে এনে বিএনপি ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তো প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।